ক্লাস 11 তোমাদের থার্ড চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, যেখানে আমরা পড়ে ফেলেছি উপযোগিতা কাকে বলে, উপযোগিতার প্রকারভেদ, ক্রমহ্রাসমান উপযোগিতার নিয়ম ইত্যাদি পড়েছি। আজ তোমাদের পড়াবো দাম এবং মূল্য। দামকে আমরা কি বলি? প্রাইস। আর মূল্যকে কি বলি? ভ্যালু। তো আমাদের এমনি সাধারণ চলতি ভাষায় আমরা দাম এবং মূল্য সমান অর্থে ব্যবহার করি, মানে একই অর্থে ব্যবহার করি। দাম মানেই মূল্য বুঝি, মূল্য মানেই দাম বুঝি। তা কিন্তু অর্থনীতিতে নয়। অর্থনীতিতে দু রকমের ধারণা। তো প্রাচীন অর্থনীতিবিদরা মূল্যকে দুভাবে ব্যবহার করতেন। এই যে মূল্য বা ভ্যালু যাকে বলছি, তার প্রাচীন অর্থনীতিবিদরা দুভাবে এই শব্দটার ব্যবহার করতেন। দুভাবে এই শব্দটার ব্যবহার করতেন। একটা হচ্ছে ব্যবহার মূল্য, যেটাকে ইংলিশে বলা হয় ইউজ ভ্যালু, আর অন্যটা হচ্ছে বিনিময়। একে বলা হয় এক্সচেঞ্জ ভ্যালু। এই মূল্যটা এইভাবে দুটো অর্থে ব্যবহার করতেন প্রাচীন অর্থনীতিবিদরা। ব্যবহার মূল্যটা এসে দেখিনি কি জিনিস? ব্যবহার মূল্যটা হচ্ছে কোনো বস্তু ব্যবহার করে তার থেকে কতটা তৃপ্তি বা উপযোগিতা পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যবহার মূল্য। যেমন এই পেনটা ব্যবহার করে এর থেকে আমার কতটা মানসিক তৃপ্তি ঘটছে বা কতটা উপযোগিতা পাচ্ছে, এটা হচ্ছে ব্যবহার মূল্য। এটা কিন্তু একটা ব্যক্তিগত ধারণা, মানে এটার থেকে আমি কতটা ব্যবহার করে তৃপ্তি পাচ্ছি বা আমার কাছে এটা কতটা উপযোগিতা দিচ্ছে, সেইটা কিন্তু একমাত্র আমারই ধারণা, অন্য কেউ বাইরের থেকে আমাকে বলতে পারে না। তাই এটা হচ্ছে ব্যবহার মূল্যটা এমন মূল্য যেটা যে ব্যক্তি যেই বস্তুটা ব্যবহার করে আনন্দ পাচ্ছে বা তৃপ্তি পাচ্ছে, সেইটা তার কাছেই সেই একমাত্র বলতে পারে তার কাছে ব্যবহার মূল্য আছে কিনা। আর আছে বিনিময়, মানে ব্যবহার মূল্যের ধারণাটাই। আর বিনিময় মূল্যটা কি? বিনিময় মূল্যটা হচ্ছে, ধরো কোনো দ্রব্য, এক একক দ্রব্য দ্রব্যের বিনিময় মূল্য হলো অন্য দ্রব্যটি যত একক পাওয়া যেতে পারে। অর্থাৎ বস্তুর সঙ্গে বস্তুর বিনিময় মূল্য। তোমরা জানো যে একটা সময় বার্টার সিস্টেম ছিল, অর্থাৎ তখন টাকার আবিষ্কার হয়নি, অর্থের আবিষ্কার হয়নি। অর্থের যে আজকের যে রূপ তোমরা দেখছো, অনেক আগে কিন্তু সেই রূপে অর্থ ছিল না। একটা দ্রব্যের বদলে অন্য দ্রব্য দেওয়া হতো। তাহলে বিনিময় মূল্য তখন থেকেই চলছে। বিনিময় মূল্যের কনসেপ্ট অনেক আগের থেকে আছে। তার মানে এক একক কোনো দ্রব্যের বিনিময়ে যত একক অন্য দ্রব্য পাওয়া যেতে পারে তাকে বলা হচ্ছে বিনিময় মূল্য। এটা আরেকটু ভালো করে এসো আমরা একটু বুঝে নিই। ধরো দ্রব্য এক্স
দ্রব্য Y, ধরো 1 একক X দ্রব্যটির পরিবর্তে 2 একক Y দ্রব্যটি পাওয়া যাচ্ছে। তার মানে 1 একক X দ্রব্যের বিনিময় মূল্য কি 2 একক Y দ্রব্য। তাহলে তো উল্টোটাও হতে পারে যে Y দ্রব্যের বিনিময় মূল্য কি, তার মানে Y দ্রব্যের বিনিময় মূল্য হচ্ছে 1 একক Y দ্রব্যের বিনিময়ে কত একক X দ্রব্য পাওয়া যাচ্ছে সেটা আমাদের বুঝে নিতে হবে। মানে এটা হাফ একক হবে। তো ধরো আমরা এটাকে দ্রব্যের জায়গায় আমরা এটাকে করে দিই ধান এবং গম। ধরো 1 ইউনিট ধানের বদলে পাওয়া যাচ্ছে 2 ইউনিট গম। তার মানে কি ধানের বিনিময় মূল্য কি হচ্ছে 1 একক ধানের বিনিময় মূল্য হচ্ছে 2 একক গমের গম। কিন্তু 1 একক গমের বিনিময়ে তার মানে কি পাওয়া যাবে হাফ একক ধান, হাফ একক ধান। এটা হবে গমের বিনিময় মূল্য আর এটা হচ্ছে ধানের বিনিময় মূল্য। তাহলে বোঝা গেল যে ধান একটা দ্রব্য 1 একক দ্রব্যের বিনিময় যত একক অন্য দ্রব্যটি পাওয়া যাবে সেটা হচ্ছে বিনিময় মূল্য। মানে দ্রব্যের সঙ্গে দ্রব্যের, তোমরা ভাবো বিনিময় প্রথাটা তো অনেক আগে ছিল, একটা দ্রব্যের বিনিময় কত একক অন্য দ্রব্য পাওয়া যেত সেটা বিনিময় মূল্য। কিন্তু এই কোনো একটা দ্রব্য যদি দ্রব্য না হয়ে অর্থ হয়, ধরো ওয়াইটা অর্থ, তাহলে কি হবে? তাহলে কিন্তু পুরো জিনিসটা ব্যাপারটা বদলে যাবে। কি বদলে যাবে দেখি। ধরো ওয়াই দ্রব্যটা, এটাও দ্রব্য ওয়াই, আমরা তো এক্স এর সঙ্গে ওয়াই দেখছিলাম বা যেটা উদাহরণে বোঝালাম ধানের পরিবর্তে গমের, ধান কত একক ধানের পরিবর্তে কত একক গম পাচ্ছি, এটা হচ্ছে বিনিময় মূল্য, দ্রব্যটির দ্রব্য। কিন্তু ওয়াই দ্রব্যটা যদি আমার অর্থ হয়ে যায় বা এক্স দ্রব্যটা অর্থ যাই হয়ে যায়, অর্থ মানে টাকা যদি হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে এবারে কিন্তু দাম, মানে 1 একক এক্স দ্রব্যের সমান কত একক, ধরো এটা 100 টাকা হয়ে গেল, তাহলে এটা কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে দাম বা প্রাইস। যেমন আমরা বলি যে এই পেনের দাম কত না 10 টাকা, তাহলে 10 টাকা যদি হয় তাহলে 1 একক দ্রব্যের দাম 10 টাকা, তাহলে 5 একক দামের দাম কত 50 টাকা। এরকম করে আমরা টাকার হিসাবে দামটা বলতে পারি। যখন দ্রব্যের সঙ্গে দ্রব্যই হচ্ছে, টাকাটাও একটা দ্রব্য, কিন্তু সেই দ্রব্যটা যদি টাকার অর্থে প্রকাশ করা যায় তখন ওটা দাম হয়ে যাচ্ছে। আর যদি টাকার অর্থে প্রকাশ করা না যায়, তাহলে অর্থেও যদি না থাকে, অন্য দ্রব্যই যদি থাকে, তাহলে এটা হয়ে যাবে বিনিময় মূল্য। তো বিনিময় মূল্য এবং দামের মধ্যে এই পার্থক্য রইলে, এবার আমরা এসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়াই, সেটা হচ্ছে চাহিদা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 12এও আছে, চাহিদা বা ডিমান্ড। এটা যদি পড়াবার সময় আমি একটু ছবি এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে বোধহয় সুবিধা হবে। ধরো 3টে ব্যক্তি আছে, মিস্টার এ, মিস্টার বি এবং মিস্টার সি, 3জন ব্যক্তি। 3জন ব্যক্তির ইচ্ছা হলো একটা মোবাইল কেনা। তো তারা গেল একটা দোকানে, তারা একটা মোবাইল দেখলো এবং এই মোবাইলটা খুব পছন্দ হলো, কিন্তু এর দাম হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, এর কোনো
টাকা নেই, এর খালি ইচ্ছে হলো যে মোবাইলটা কেনা, এর কাছে কোনো টাকা নেই, এর ইচ্ছে হলো এর কাছে ধরো টাকা আছে 20,000 টাকা, আর এর কাছে আছে ধরো 20,000 টাকা। এবার আমরা একটা চার্টের মাধ্যমে দেখি যে এই বিষয়টা কিভাবে বোঝানো যেতে পারে। আচ্ছা, এবার দেখো এই একটা দোকানে গেল, দোকানে 20,000 টাকা মোবাইলটা দেখলো যে মোবাইলটার এত দাম, অত টাকাও নেই, সে বাড়ি চলে গেল। এলো, তো বাড়ি চলে গেল, দোকানে এলো, এইটার দাম দেখলো, ওর কাছে টাকা আছে, কিন্তু সে ভাবলো না আবার এত টাকা খরচ করবো না আজকে, এটা অন্য কাজে লাগবে, আজকে আমি বাড়ি চলে যাব। তো কিন্তু এই মোবাইলটা না কিনেই বাড়ি চলে গেল। আসলো দোকানে এবং এই একই মোবাইল দেখলো, দেখে পরে কিন্তু বললো ঠিক আছে আমি এই অ্যামাউন্টটা তোমায় দিয়ে দিলাম, তুমি এটা প্যাক করে আমাকে দিয়ে দাও। তো আসলে এই মোবাইলটা কিনে বাড়ি নিয়ে যেতে পারলো। এবার এখানে আমরা 3 রকমের ব্যাপার ঘটে গেল। মিস্টার এর বেলায় কি হলো, এই আকাঙ্ক্ষা রয়েছে, কেনার ইচ্ছেটা রয়েছে, তাই তো আমরা দেখলাম, কিন্তু এর কি নেই, টাকা যেহেতু নেই সেহেতু ব্যয় করার তৎপরতাও করছিল না। ব্যয় করার তৎপরতা মানে কি, খরচ করার জন্য প্রস্তুত, মানে রেডি টু পে। মিস্টার এ টাকা নেই তো কি খরচ করবে, তাহলে ওর ইচ্ছেটা ছিল মোবাইল কিনা, কিন্তু তার কাছে টাকাও নেই, খরচ করার মানে তৎপরতাও সে দেখাতে পারবে। মিস্টার বি দেখি কি করছে, মিস্টার বি এর কি ঘটনা কি ঘটলো, এর ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এর কাছে টাকাও ছিল, কিন্তু যেটা করলো না, সেই টাকাটা সেইগুলোকে সে খরচ না করে বাড়ি চলে গেল মোবাইলটা কিনতে। তার মানে খরচ করার জন্য সে প্রস্তুত ছিল। আমরা অনেক সময় হয় যে বাজারে গেছি, দেখি তো এই শাড়ির দামটা কি, দেখি তো এই ব্যাগের দামটা কত, দামটা দেখলাম, হয়তো টাকাও আছে, ওদের থাক আজকে কিনবো না, অন্যদিন এসে কিনবো। তো এরকম হতে পারে। তাহলে খরচ করার যে তৎপরতা, যে প্রচেষ্টা, সেটা মিস্টার বি এর ছিল। মিস্টার সি দেখি কি করছে, মিস্টার সি এর আকাঙ্ক্ষাও ছিল, টাকাও ছিল, এবং মিস্টার সি খরচও করত, তাই তো? তার মানে মিস্টার সি এর বেলায় এর মোবাইল কেনার ইচ্ছাটাও দেখা গেছে, এর কাছে টাকাও ছিল, এর খরচ করার তৎপরতা বা প্রস্তুত হয়ে গেল কেনার জন্য। তাহলে এই 3টে ঘটনার থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে এই 3 রকম মানুষের বেলায় অর্থনীতিতে 3 রকম শব্দ ব্যবহার করছে। মিস্টার এর যা হলো সেটা শুধু আকাঙ্ক্ষা হয়েই রয়ে গেল, এটাকে শুধুই আকাঙ্ক্ষা আমরা বলতে পারি। আচ্ছা, তোমরা কিন্তু বাংলা বিভিন্ন বইতে বিভিন্ন শব্দ ব্যবহার করো, তাই জন্য এইখানে এই মিস্টার এর বেলায় এটা ইংলিশটা দেখবে ডেজায়ার বলে, DESIR, এটাকে বলে ডেজায়ার। এটা ডেজায়ার বা আকাঙ্ক্ষা হয়ে থেকে গেল। মিস্টার বি এর বেলায় কি, আকাঙ্ক্ষা আছে, টাকাও আছে, কিন্তু সে টাকাটা খরচ করবে। তার মানে এর যে প্রচেষ্টা, সেটার নাম অভাব, বা এটাকে ইংলিশে বলে ওয়ান, এটা বলে ওয়ান। আর মিস্টার সি এর বেলায় কি ঘটলো, মিস্টার সি এর বেলায় এটাই হলো চারটা। তাহলে ডিমান্ডে
আসলে কি থাকতে হবে, কোনো এই যে টাকা থাকতে হবে, যেটাকে আমরা অর্থনীতিতে ক্রয় ক্ষমতা বলছি। তাহলে ক্রয় ক্ষমতা থাকতে হবে, ক্রয়ের জন্য ইচ্ছে থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, এবং সেই ক্রয় মানে ব্যয় করার তৎপরতা দেখাতে হবে। এই তিনটে থাকলে তবে গিয়ে চাহিদা। তাহলে চাহিদা কাকে বলে একটু দেখে নিই। তোমাদের বইয়ের পরিভাষা অনুযায়ী আমি চাহিদা কি বলছে, যে কোনো বস্তুর চাহিদা হলো ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছা। মানে কোনো দ্রব্যের চাহিদা হলো ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছা। ক্রয় ক্ষমতা মানে কি? টাকা। টাকা দ্বারা সমর্থন করবে, তোমার কাছে টাকা আছে সেই বস্তুটা কেনা, তবেই তো তুমি ক্রয়ের ইচ্ছা প্রকাশ করবে। তাহলে ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছা হচ্ছে চাহিদা। এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের ক্লাস 11-এ অতটা জরুরি না, কিন্তু ধারণাটা রাখা ভালো যে শুধু চাহিদা এবং কার্যকর চাহিদার মধ্যে একটা তফাৎ আছে। চাহিদা এবং কার্যকর চাহিদার মধ্যে একটা তফাৎ আছে। কার্যকর চাহিদা কাকে বলছে? কার্যকর চাহিদা আমরা কি দেখলাম? প্রথমে ক্রয়ের ইচ্ছা, তারপরে কি দেখলাম? ক্রয় ক্ষমতা, কারণ টাকা থাকবে তবে তো, ইচ্ছা থাকলেই যে সবকিছু আমরা কিনে নিচ্ছি তা তো নয়। তাহলে ক্রয় ইচ্ছা, ক্রয় ক্ষমতা। আর কি থাকতে হবে? ব্যয় করার তৎপরতা। এই তিনটে যখন থাকছে তখন আমরা এটাকে কার্যকর চাহিদা, আসলে এটাকে বলি কার্যকর চাহিদা। তাহলে তোমরা ক্লাস 11-এ যখন চাহিদা বলতে এটাকেই বোঝাবে, মানে ক্রয়ের ইচ্ছা থাকতে হবে, ক্রয়ের ক্ষমতা থাকতে হবে, এবং সেই ক্রয় ক্ষমতাটা ব্যয় করার জন্য প্রস্তুত থাকতে হবে, তবে গিয়ে এটা কার্যকর চাহিদা। আর কিন্তু মানে তোমাদের 11-এ এখন চাহিদা বলতে এটাই বোঝাচ্ছে, কিন্তু আসলে চাহিদা যদি এই দুটো থাকে এবং এইটা যদি না থাকে তাহলেও অনেক সময় চাহিদা বলছে। তো অনেক সময় চাহিদাকে অনেক ইয়েতে ওয়ান্ট হিসাবে দেখা হচ্ছে। ওয়ান্ট আর চাহিদা একই, কারণ ক্রয়ের ইচ্ছা আছে এবং ক্রয়ের ক্ষমতাও আছে, কিন্তু সেটা চাহিদা হয়ে থেকে যাচ্ছে। কার্যকর চাহিদা হচ্ছে তার সঙ্গে ব্যয় করার জন্য প্রস্তুত হতে হবে। এটা তোমাদের ধারণা দিলাম যে এই ধারণাটা হয়ে থাকলো, এটা তো বেসিক ছোট ছোট ধারণা, সেটা যদি খুব বিস্তারিতভাবে জানা থাকলে অসুবিধা হয় না। কিন্তু তোমরা ক্লাস 11-এ চাহিদা বলতে এটাকেই বোঝাবে। তাহলে এই যে পরিভাষা, এই পরিভাষাটা কিন্তু যথেষ্ট নয়, তার কারণ আছে। কারণ এই পরিভাষাটা যদি তোমরা লেখো তার সঙ্গে দেখতে হবে কি কি তাহলে থাকতেই হবে। কি করা হয়? কোনো নির্দিষ্ট বস্তু থাকতে হবে, কারণ সেই বস্তুটি তো চাহিদা করা হয়। কোনো নির্দিষ্ট বস্তু বা কোনো নির্দিষ্ট দ্রব্য, সেই দ্রব্যটিরই তো চাহিদা করা হচ্ছে। তাহলে নির্দিষ্ট দ্রব্য না থাকলে তো তার চাহিদা হবে না। আমরা বাজারে গিয়ে তাহলে কি ঘুরে বেড়াবার জন্য তো বাজারে যাচ্ছি না। বাজারে যখন যাই তখন জানি যে আমি কোন জিনিসটা কিনবো, কত পরিমাণে কিনবো, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট দাম, কোন দামে কেনা হচ্ছে, বস্তুটার দাম কত, দ্রব্যটার দাম কত, সেটা না জানলে চাহিদা করা যাবে না। যদি দাম জানি, আমরা আগেই জিজ্ঞেস করি এটা কত দাম, তারপরেই মনে আছে আমার কাছে টাকা আছে তো, তাহলে এই টাকা থাকলে আমি কতটা পরিমাণ কিনবো, তার
মানে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট স্থানও একটা পড়ে। স্থান কেন জানা দরকার? নির্দিষ্ট স্থান, এখানে তো কোনো জায়গায় নির্দিষ্ট স্থান নেই। তোমরা জানো যে কোনো একটা দ্রব্য আমরা তখন দোকান থেকে কিনি একটা দাম, আবার অনলাইনে একটা দাম, কারণ শিপিং চার্জ আছে, পরিবহন ব্যয় আছে ইত্যাদি। তার মানে কি, আবার এটাও হতে পারে যে তুমি কলকাতায় বসে দার্জিলিং চা পাচ্ছ এক দামে, এবং দার্জিলিংয়ে গিয়ে সেই চায়ের দাম কিন্তু আরও সস্তায় পাবে। বা কাশ্মীরের আপেল পাচ্ছ এখানে এক দামে, আবার কাশ্মীরে গেলে আরেক দামে। তার মানে কোন বাজার থেকে, কোন নির্দিষ্ট স্থান থেকে কিনছো, তোমার এটাও একটা চাহিদার সঙ্গে জড়িত। তাহলে চাহিদার সঙ্গে আর কি থাকে? নির্দিষ্ট সময়, কোন সময়ে বস্তুটা কিনছো, নির্দিষ্ট সময়। এতগুলো ধারণা তোমাকে কিন্তু শুধু এইটুকু লিখলে কিন্তু চলবে না। তাহলে তোমরা যদি এটাতে 1 নম্বর থাকে তাহলে হাফ নম্বর পাবে, 2 নম্বর থাকলে 1 নম্বর পাবে। আমি আবার বলে রাখছি, হয় এগুলো তোমাকে লিখতে হবে, কিংবা একটাই পরিভাষায় লিখবো। এইভাবেও লিখতে পারে যে কোনো নির্দিষ্ট বস্তুর চাহিদা হলো কোনো নির্দিষ্ট দামে, নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময় যত পরিমাণ ক্রয় করার জন্য তৎপর, অর্থাৎ ক্রয় করার সামর্থ্যকে ব্যয় করার জন্য তৎপর থাকে। তাহলে সেটা হচ্ছে সেই নির্দিষ্ট বস্তুর চাহিদা। তাহলে এটা একটা পরিভাষাতে তোমরা আনতে পারো, কিংবা এই পরিভাষা লিখলে এগুলো সবকটা লিখতে হবে। তাহলে এই গেল চাহিদা। এবারে এসো, চাহিদাকে প্রভাবিত করে যে বিষয়গুলি। তোমাদের হয়তো 11-এর নেই, কিন্তু অনেক সময় চলে আসে, কারণ চাহিদাকে এটা খুব বিস্তারিতভাবেই করতে হবে, কারণ 12-এও আছে চাহিদাকে। চাহিদাকে প্রভাবিত করে যে বিষয়গুলি, সেইগুলো কি? তো প্রথমেই আসে ব্যক্তির আয়। কেন ব্যক্তির আয়? আরে ক্রয় ক্ষমতা আমরা যাকে বলছি, টাকা, সেইটা তো আমার আয়ের দ্বারাই মানে রেগুলেট হয়। মানে আয়ের দ্বারাই আমরা দেখতে পাই যে আমার আয় কত, তবেই তো আমি কত টাকায় ওটা আমি কিনতে চাইছি সেটা আমরা দেখি। তাহলে ব্যক্তির আয় এটা খুব বেশি চাহিদাকে প্রভাবিত করে, কারণ ক্রয় ক্ষমতাটাই আয়ের ওপর নির্ভরশীল। 2 হচ্ছে ব্যক্তির রুচি। রুচি বলো বা ফ্যাশন বলো, টেস্ট বা ফ্যাশন। রুচি কি? কারণ কি, আমি ওই নির্দিষ্ট বস্তুটি চাই কি চাই না সেটাও তো দেখতে হবে। আমার হয়তো এই জিনিসটা পছন্দ না, তাহলে আমি ওই জিনিসটা কিনবো না। বা সেই জিনিসটা কতটা ফ্যাশনে আছে। তোমরা যখন পুজোর জামা কিনতে চাও তখন তোমরা নিজেরাই বলো, তো আউট অফ ফ্যাশন থাকলে কোনো জিনিস খুব পুরনো তোমাদের কি পছন্দ হয়? হয় না। তাহলে সেটা আবার নির্ভর করে কি তোমার রুচির ওপর। এরকমও হতে পারে যে তুমি বাজারে গিয়ে যেই জামাটা তোমার কাছে প্রচণ্ড পছন্দ মনে হলো, পছন্দের মনে হলো, অন্য কোনো কেউ দেখলে মনে হবে না এটা আমার, আমি করি না এই ধরনের আমার পছন্দ না। তার মানে কি, প্রত্যেকটা মানুষের রুচি, ফ্যাশন, পছন্দ এগুলো কিন্তু আলাদা আলাদা। তাই জন্য এটা চাহিদাকে খুব প্রভাবিত করে। মানে বাজারে যা দেখলাম
সবই আমি কিনতে চাইলাম তা তো নয়, সেটা তো আমার দেখতে হবে যে আমার রুচিতে আসছে কিনা, আমি ওটা পছন্দ করছি কি করছি না। মানে ব্যক্তির রুচি চাহিদাকে প্রভাবিত করে। আর কি করে, আর সেই দ্রব্যটি, সেই মানে যেই দ্রব্যটা কেনা হচ্ছে, দ্রব্যের দাম, সেই দ্রব্যটির দাম, এই দ্রব্যটার দাম আমরা গিয়েই আগেই বাজারে জিজ্ঞেস করি কত দাম, কোনো জিনিস কেনার আগেই জিজ্ঞেস করি কত দাম, কারণ দামটা বুঝে আমরা দেখি যে আমার কাছে টাকাটা আছে কিনা, ক্রয় ক্ষমতা কতটা আমার, এবং সেটা কি পরিমাণ কিনবো, সেইটা হচ্ছে দ্রব্যের দাম। তাহলে দ্রব্যের দামের ওপর চাহিদা প্রভাবিত করে। সেই দামটা জানার পরে আমরা ঠিক করতে পারি সেই দ্রব্যটা আমরা কত বেশি পরিমাণ কিনবো না কম পরিমাণ কিনবো। তাহলে দ্রব্যের দাম, এখানে দ্রব্যের দাম বলতে আমি আরেকটু তোমাদের কনসেপ্টে দিই। 3 রকমের দ্রব্য হয়। এক হচ্ছে সংশ্লিষ্ট দ্রব্য, এই সংশ্লিষ্ট দ্রব্য বা তোমরা বোধহয় এটাকে পরিপূরক দ্রব্য হিসেবেও বলবে। পরিপূরক দ্রব্য বা সংশ্লিষ্ট দ্রব্য কি, যখন একটার সঙ্গে অন্যটা ব্যবহার করতে আমরা বাধ্য থাকি। যেমন আমরা যদি মোবাইল কিনি, শুধু মোবাইল হ্যান্ডসেটটা কিনলাম, এবার তাকে কি কি কিনতে হবে, সিমটা কিনতে হবে। তাহলে মোবাইল সিম ছাড়া বা শুধু সিম মোবাইল ছাড়া আমরা কাজ করতে পারবো না। তো সেই রকম এটা পরিপূরক দ্রব্য বলবো, একে অন্যের সঙ্গে ব্যবহার করতে হবে। তাহলে না, আমি বোধহয় ভুল বলছি, সংশ্লিষ্ট দ্রব্য একটার সঙ্গে আরেকটা, যেটা বললাম মোবাইল এবং কিন্তু পরিপূরক দ্রব্যটা ঠিক কিন্তু সংশ্লিষ্ট দ্রব্যের ব্যাপারে যাচ্ছে না। পরিপূরক দ্রব্যটা অন্য জিনিস। সেই বাংলা টার্মগুলো খুব গণ্ডগোলের হয়, প্রত্যেকটা বইতে আলাদা। সংশ্লিষ্ট দ্রব্য বোঝা গেল যে একটার সঙ্গে আরেকটা জুড়ে আছে, তার মানে গাড়িটা কিনলে আমাকে পেট্রোলও কিনতে হবে, এটা হচ্ছে সংশ্লিষ্ট দ্রব্য। মোবাইল কিনলে সিম কিনতে হচ্ছে, এটা হচ্ছে সংশ্লিষ্ট দ্রব্য। কিন্তু পরিপূরক দ্রব্যটা কি, পরিপূরক দ্রব্য কিন্তু সংশ্লিষ্ট দ্রব্য এক নয়। পরিপূরক দ্রব্য হচ্ছে একটার সঙ্গে অন্যটা ব্যবহার করলে সেইটার উপযোগিতা আরো বেড়ে যায়। যেমন ধরো মাখনের সঙ্গে আমরা যখন ব্রেড কিনি, মানে ব্রেড অ্যান্ড বাটার, যখন আমরা পাউরুটির সঙ্গে মাখনের ব্যবহার হয়, পাউরুটির টেস্টটা আরো বেড়ে যাচ্ছে। তাহলে পরিপূরক দ্রব্য একটার সঙ্গে অন্যটা ব্যবহার করা হয়, তখন এটা পরিপূরক। আর আরেক রকমের দ্রব্য আছে, সেটাকে বাংলায় বলে পরিবর্তন। পরিবর্তন দ্রব্য মানে কি, এটা তো নামে বোঝা যাচ্ছে যে একটা দ্রব্যের ব্যবহারের বদলে অন্য দ্রব্য করা যায়। তার মানে চা আর কফি বা গুড় আর চিনি, ধরো চায়ের দাম বেড়ে গেল, আমরা কফি বেশি পরিমাণে কিনতে পারি, বা কফির দাম বেড়ে গেল, আমরা তখন চা বেশি পরিমাণে কিনতে পারি। তাই এইভাবে যখন আমাদের রসনার জন্য মানে একটার বদলে আরেকটা আমরা ব্যবহার করতে পারি, চিনির দাম বেড়ে গেলে আমরা গুড় ব্যবহার করতে পারি, গুড়ের দাম বেড়ে গেলে আমরা চিনির ব্যবহার করি। তো এটাকে আমরা বলছি পরিবর্তন। তো এইভাবে দ্রব্যের দামও চাহিদাকে প্রভাবিত করে। একটা দ্রব্য কত বেশি পরিমাণে কিনবো না কম পরিমাণে কিনবো, সেটাকে প্রভাবিত করে এই জিনিসগুলো। আর কি, আরো অনেক জিনিস আছে যেগুলো প্রভাবিত করে, ব্যক্তির আয়, ব্যক্তির রুচি, দ্রব্যের দাম, অন্য দ্রব্যের দাম। অন্য দ্রব্য বলতে সেটা সংশ্লিষ্ট দ্রব্য হতে পারে, পরিপূরক দ্রব্য হতে পারে, পরিবর্তন দ্রব্য হতে পারে, বিভিন্ন দ্রব্যের দামের ওপর নির্ভর করছে। আর কি হচ্ছে দেখি, আর তোমাদের সময়টা খুব ব্যাপার। ওই যে বললাম নির্দিষ্ট সময়ে একটা সময়টা কেন প্রভাবিত করবে, কারণ ধরো শীতকালে আমরা গরম জামা কাপড় বেশি পরিমাণে কিনবো,
কিন্তু ছাতা আমরা তখন কিনবো না, বা বর্ষাকালে আমরা ছাতা কিনবো বেশি পরিমাণে, তখন আর গরম পোশাক কিনবো না। তাহলে সময়ের কালটা ভীষণ জরুরি, সময়টা হচ্ছে। আর তারপরে জিনিসটা অত্যাবশ্যকীয় জিনিস কিনা, অর্থাৎ আমরা কিরকম ধরনের মানে দ্রব্যের প্রকৃতি অনুযায়ী দ্রব্যকে অনেকভাবে ভাগ করা যায়। কিছু দ্রব্য আছে বিলাসিতার দ্রব্য, কিছু দ্রব্য আছে একান্ত আবশ্যকীয় দ্রব্য। একান্ত আবশ্যকীয় দ্রব্য মানে কি দ্রব্য? ধরো সেই দ্রব্যটি ছাড়া আমি বাঁচতে পারবো না, যেমন জল, যেমন ধরো চাল, ডাল, তেল, নুন, এগুলো যখন খাদ্য ব্যাপার আসছে তখন এগুলো ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না। তাহলে এটা হচ্ছে একান্ত আবশ্যকীয় দ্রব্য। আর কিছু দ্রব্য আছে বিলাসিতার দ্রব্য। বিলাসিতা মানে আমার এসি ছাড়া আমার লাগবে, বা আমার এসিটা কি হয়ে যাচ্ছে, বিলাসিতার দ্রব্য হয়ে যাচ্ছে তার কাছে। আবার একই দ্রব্য একজনের কাছে একান্ত আবশ্যকীয়, আরেকজনের কাছে বিলাসিতার দ্রব্য হয়ে যেতে পারে, সেটা পরে বুঝছি। তাহলে বিলাসিতা। আরও কিছু দ্রব্য আছে যেটা আরামদায়ক দ্রব্য। আরাম মানে এটা কিনলে আমার, ধরো আমার এখান থেকে স্কুলে পৌঁছাতে 15 মিনিট লাগবে হেঁটে, কিন্তু সেই 15 মিনিটে আমার যদি সাইকেল বা একটা স্কুটার থাকে তাহলে আরও তাড়াতাড়িতে যেতে পারবো। তাহলে সেইটা হচ্ছে আমার কাছে তখন আরামদায়ক দ্রব্য। তো এই দ্রব্যগুলো আবার ভ্যারিয়েশন আছে ব্যক্তির, ওই যে বললাম রুচি, আয়, ফ্যাশন, পছন্দ, ব্যক্তিরই অনেক রকমের ব্যাপার আছে। কারণ কি, সেই ব্যক্তিটি কি করে তার পেশার উপরেও চাহিদা নির্ভর করছে। যদি সে ডাক্তার হয় তাহলে একজন ডাক্তারের কাছে একটা গাড়িটা খুব এসেনশিয়াল দ্রব্য, খুব অত্যাবশ্যকীয় দ্রব্য। কিন্তু ধরো যিনি রিক্সা চালান, তিনি রিক্সা চালিয়ে উপার্জন করছেন, তিনি যদি জমিয়ে একটা গাড়িও কেনেন, কিন্তু সেই গাড়ি তাকে প্রতিদিন বার করা, প্রতিদিন খরচ, ড্রাইভারের খরচ, পেট্রোলের খরচ, এখানে খরচ তিনি পারবেন না, তার কাছে সেটা বিলাসিতার দ্রব্য। তাহলে এই একই বস্তু এক একজনের কাছে এক এক রকমভাবে যেতে পারে। তাহলে দ্রব্যের প্রকারভেদের ওপরেও যেটা চাহিদাকে নির্ভর করছে। আরও অনেক কিছু আছে চাহিদাকে প্রভাবিত করার বিষয়গুলি। তোমরা বইটা পড়বে, তোমাদের বইতেও খানিকটা দেওয়া আছে। তাহলে এই হচ্ছে চাহিদাকে প্রভাবিত করে যে বিষয়গুলি, সেগুলো একটা আলোচনা করে দিলাম। এরপরে আছে তোমাদের চাহিদার নিয়ম। এই নিয়মটা আমরা দেখি, চাহিদার নিয়ম কাকে বলছে। আচ্ছা, আমরা যখন নিয়ম করি, আমি এটা তোমাদেরকে আগেও বলেছি উপযোগিতা ক্রমহ্রাসমান নিয়মে, আর এখন আবার বলছি যে আমরা অর্থনীতিতে প্রচুর প্রচুর নিয়ম বা লজ করতে হয়। তো যখন এই লগুলো পড়ি তখন আমাদের পারিপার্শ্বিক কিছু অনুমান করে নিতে হয়। তাহলে এখানে চাহিদার নিয়ম করছি, আমি যেই নিয়মটা পড়াচ্ছি সেই নিয়মটাকে বলি আজকে অভিনেতা। তাহলে এই যখন চাহিদা নিয়ম পড়াচ্ছি, চাহিদা হচ্ছে আমাদের আজকের অভিনেতা। এবার পারিপার্শ্বিক যে অনুমানগুলো রাখি ওটাকে আমি বলি যে স্টেজ সাজানো। তাহলে চাহিদার নিয়মগুলো কি? চাহিদার নিয়মের প্রথম একান্তই ভাবে এটা লিখবে, এটা না লিখলে নাম্বার কাটা যায়। কি লিখবে? যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকাকালীন অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত থাকাকালীন মানে পরিবর্তন হচ্ছে না। অন্যান্য বিষয়গুলির মধ্যে কি পড়ে সেটা পরে বলছি। অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত থাকাকালীন কি হয়? দামের সঙ্গে চাহিদার একটা
বিপরীতমুখী সম্পর্ক আছে। তার মানে কোনো দ্রব্যের দাম, আগে দাম আসছে, দাম বাড়লে দামের উপরে চাহিদাটা নির্ভর করে। চাহিদা কি করবে? দাম বাড়লে চাহিদা কি করে? কমে। দেখো, তোমরা অর্থনীতির স্টুডেন্ট না হলেও তোমরা জানো যে দাম যদি বেশি বেড়ে যায় তাহলে আমরা ওই জিনিসটা তত কম কিনব। আর যদি কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে কি হয়? চাহিদা বাড়ে। তাহলে অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত থাকাকালীন কোনো দ্রব্যের দামটা আগে আসে। কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তোমরা সাধারণত অনেক সময় উল্টে দাও ব্যাপারটা, যে কোনো দ্রব্যের চাহিদা বাড়লে দাম কমে, চাহিদা কমলে চাহিদা কমলে দামটা বাড়ে। এই উল্টো জিনিসটা লিখবে না। তাই জন্য আমি বললাম যে আগে দাম আসবে, দামের উপর নির্ভরশীল চাহিদা। তাই জন্য কার ওঠানামা আগে দেখতে হবে? দাম। অন্যান্য বিষয়গুলি, এই যে অন্যান্য বিষয়গুলি লিখছি, এগুলো কি কি? চাহিদাকে প্রভাবিত করে এমন বিষয়। কি কি চাহিদাকে প্রভাবিত করে? যেমন ক্রেতার আয়, ক্রেতার রুচি, পছন্দ, ফ্যাশন, তারপরে ওই দ্রব্যের দাম, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ইত্যাদি 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 করে, মানে যেই বিষয়গুলি পড়ালাম যে চাহিদাকে প্রভাবিত করে মানে কি? চাহিদা বাড়লে মানে এইগুলোর উপরে চাহিদা বাড়ে কম, সেটা বলছে চাহিদাকে প্রভাবিত করার বিষয়। যেই বিষয়গুলি চাহিদাকে প্রভাবিত করে সেই বিষয়গুলি যদি অপরিবর্তিত থাকে, এই অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত থাকাকালীন কি হয়? কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে এই জিনিসটা হচ্ছে, কি বলে? চাহিদার নিয়ম, ল অফ ডিমান্ড বলে। ল অফ ডিমান্ড। higher the price, lower the demand, lower the price, higher the demand। তাহলে এইটা হচ্ছে চাহিদার নিয়ম। আবার এই নিয়ম সবসময় কিন্তু কাজ করে। এবার কেন কাজ করে না? কি একে নিয়মটাকে আবার প্রভাবিত করে অনেক বিষয়। আচ্ছা, এই নিয়ম থেকে আমার মনে হচ্ছে আগে তোমাদের পড়ানো উচিত চাহিদার তালিকা। এবার তোমরা নিয়মটা তো জেনে রাখো যে দাম বাড়লে, কোনো বস্তুর দাম বাড়লে আমরা কি করি? কম পরিমাণ চাহিদা করি। আর যদি বস্তুটার দাম কমে যায় তাহলে সেই বস্তুটার বেশি পরিমাণ চাহিদা করি। এটা কখন কার্যকর হয়? অনুমান বা শর্ত কি? অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত থাকাকালীন। এটা অবশ্যই লিখতে হবে, এটা না লিখলে হাফ নম্বর কাটা যায়। তাহলে অন্যান্য বিষয়গুলি বলতে আমি কি বোঝাচ্ছি? না, চাহিদাকে প্রভাবিত করে যে বিষয়গুলি। তো এখানে আমরা চাহিদার নিয়মটা করে রাখলাম। এবার এসো চাহিদার তালিকাটা কি একটু জেনে রাখি। চাহিদার তালিকা দু রকমের চাহিদার তালিকা হয়। একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা তালিকা, আরেকটা হচ্ছে বাজার চাহিদা।
ব্যক্তিগত চাহিদা তালিকা হচ্ছে তুমি যখন বাজারে যাও কোনো বস্তুটা বিভিন্ন দাম হতে পারে এবং সেই বস্তুটার বিভিন্ন দাম তুমি কত পরিমাণ তাকে কিনছো সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা তালিকা। ধরো রাম কোনো কাল্পনিক ব্যক্তি রাম দোকানে গেল, এবার দোকানে গিয়ে সে দেখলো কোনো দ্রব্য, ধরো সে কিনছে মুসাম্বি, এখন মুসাম্বি সবাই কিনছে তো মুসাম্বি কিনছে। এবার ধরো মুসাম্বির একটার দাম, এটা টাকায়, এটা চাহিদা এটা টাকা না, এটাকে তাহলে আমি করি পরিমাণ, দ্রব্যের যে পরিমাণটা কিনা হচ্ছে এটা দ্রব্য এবং এটা দ্রব্যের পরিমাণ হলে আমরা কি করি, হয় কিলোতে ইয়ে করি। ধরো মৌসুমি 100 টাকা কিলো, যদিও এটা মানে কিলো হিসাবে হয় না, পিস হিসাবে, তবুও আমি ধরে রাখবো এটা 100 টাকা করে বিক্রি হচ্ছে। তখন সেই রাম কত পরিমাণ, ধরো কিনলো 2 কিলো, এবার দামটা বেড়ে গিয়ে হলো 200 টাকা, 1 কিলোর দাম 200 টাকা। তখন রাম কত কিলো কিনলো, ধরো দামটা বেড়ে গেল, তাহলে ও কম কিনবে, ও ধরো কিনলো 1 কিলো। এবার দামটা বেড়ে গিয়ে হলো 400 টাকা, সে তখন কি কিনছে 25 গ্রাম। 25 গ্রাম বলতে মুসল্লিদের খুব খারাপ লাগে, অন্য দ্রব্য ধরো যে কোনো দ্রব্য ধরো, যে কোনো দ্রব্য, এমনি দ্রব্য করেই টাকা প্রতি কেজি, পার কেজি, তাই না? তাহলে 1 কেজির দাম যখন 100 টাকা কোনো দ্রব্য, গ্রাম কিনলো 2 কেজি, এই দ্রব্যটা যখন দাম বেড়ে 200 টাকা হলো, ও কিনলো 1 কেজি। যখন 400 টাকা হলো ও কিনলো 25 গ্রাম। যখন 500 টাকা হলো ও কিনলোই না। তাহলে এই যদি হয়, এটা কি হচ্ছে রামের ব্যক্তিগত তালিকা, তার মানে এটা যখন একটা তালিকার মাধ্যমে আমি প্রকাশ করছি, একটা লিস্টের মাধ্যমে প্রকাশ করছি, তাই এটাকে আমি চাহিদা তালিকা বলতে পারি। আর এটা মানে অন্যের সঙ্গে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। তাহলে রামের সঙ্গে শ্যাম আসলে মেলে না, শ্যামের সঙ্গে যদুর মিলবে না, যদুর সঙ্গে মধুর মিলবে না, এরকম হতেই পারে। আবার ধরো শ্যামের সঙ্গে মধুর মিলে গেল, তখন আমরা তাও এটাকে আমরা বলবো বাজার, এই ব্যক্তিগত চাহিদা তালিকা। কিন্তু বাজারে এই পার্টিকুলার দ্রব্য, এই নির্দিষ্ট দ্রব্য কেনার জন্য একজন ক্রেতা থাকে না, অনেক। যেমন ধরো কোনো বাজারে, কোনো নির্দিষ্ট বাজারে নির্দিষ্ট সময় আলু কিনতে গেছে, এবার আলু কিনতে গিয়ে ওখানে আলুর ক্রেতা অনেক, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ব্যক্তিগত তালিকা থাকবে এবং সব তালিকাগুলো যদি যোগ করা হয়, প্রত্যেকটা ব্যক্তিগত তালিকা, প্রত্যেকটা ক্রেতার নিজস্ব তালিকাকে যদি যোগ করা হয়, তাহলে কি বেরিয়ে যাবে, বাজার চাহিদা তালিকা বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তার চাহিদা তালিকা। আর এখান থেকে আসছি আমি এবার চাহিদা রেখাটা একটুখানি দেখি। আচ্ছা, তোমাদের বইয়ের উদাহরণটাই আমি একটুখানি নিই, তাহলে তোমরাও পড়বে যখন, তখন খুব পাবে। 46 পাতায় তোমরা দেখো যে একটা ব্যক্তিগত চাহিদা তালিকা দেওয়া আছে, যার ইউনিট পিছু দাম
দাম টাকায়, ইউনিট পিছু মানে এক ইউনিট, 2 টাকা যখন একক হচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে তখন কি এটা এখানে কিলোগ্রামে হচ্ছে, তাহলে এইখানটায় তোমাদের কি করেছে 50, তার মানে 50 কিলোগ্রাম কেনা হচ্ছে কোনো দ্রব্যের দাম যখন 2 টাকা প্রতি কেজি। এবার 3 টাকা 1 কেজির দাম যখন 3 টাকা তখন 40 কেজি কেনা হচ্ছে। 1 কেজির দাম যখন 4 টাকা তখন 30 কেজি কেনা হচ্ছে। 1 কেজির দাম যখন 5 টাকা তখন 20 কেজি দাম কেনা হচ্ছে। এটা তোমাদের বইয়ের এই ব্যক্তিগত চাহিদা তালিকা আমি কেন দিলাম, এই চাহিদা তালিকা থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করা যায়। তোমরা গ্রাফ পড়েছো নিশ্চয়ই, তোমরা জানো যে গ্রাফে ও এক্স অ্যাক্সিস থাকে অনুভূমিক, আর উলম্ব অক্ষকে ও ওয়াই অ্যাক্সিস বলা হয়। তো ও এক্স অ্যাক্সিসে আমরা যদি চাহিদার পরিমাণ পরিমাপ করি বা এটাকে আমরা বলবো দ্রব্যের পরিমাণ, আর এখানে আমরা বলবো দাম বা প্রাইস। অনুভূমিক অক্ষে আমরা দ্রব্যের পরিমাণ দেখছি এবং উলম্ব অক্ষে আমরা দাম ধরছি। তখন দেখা যায় চাহিদা রেখাটা নিচে ডান দিকে নেমে যাচ্ছে। এটা কিভাবে, যখন 2 টাকা, ধরো এখানে 2 টাকা হলো, তখন এইটা যেখানে এটা ধরো 2 টাকা, এটা ধরো 3 টাকা, এটা ধরো 4 টাকা, এটা ধরো 5 টাকা, এইভাবে যাচ্ছে। এখানে 2 টাকা যখন তখন এটা হচ্ছে 50, যখন 3 টাকা তখন দেখছি আমরা কমে গিয়ে হচ্ছে চাহিদার পরিমাণ 40, যখন 4 টাকা তখন কি হয়ে যাচ্ছে 30। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যখন 5 টাকা তখন 20-তে চলে আসছে। তাহলে আমরা 20, 30, 40, 50 এইভাবে চাহিদা বেড়ে যাচ্ছে। কখন বাড়ছে, যখন চাহিদা কম থাকছে তখন সব থেকে বেশি 50 হচ্ছে। দেখো এই বিন্দুটা এখানে গিয়ে পৌঁছেছে, তাহলে এটা হচ্ছে 50। আবার যখন দামটা বেড়ে গিয়ে 3 টাকা হচ্ছে তখন আমরা বিন্দুটাকে এখানে খুঁজে পাচ্ছি, এটা হচ্ছে 40। যখন 4 টাকা হচ্ছে বিন্দুটাকে এখানে পাচ্ছি। এই সম্মিলিত বিন্দুগুলো যদি যোগ করি তাহলে চাহিদা রেখা পাওয়া যায়, যেই রেখাটা নিচের ডান দিকে নেমে যায়। এটাকে আমরা ডি ড্যাশ বলে ইয়ে করি, মানে ডি ড্যাশ হচ্ছে একটা চাহিদা রেখা। এই রেখাটা ডান দিক দিয়ে নিচে নেমে গেছে, তাই এটাকে বলে ঋণাত্মক রেখা। এটা তার মানে কি, দাম আর চাহিদার সঙ্গে একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। দাম যেই বাড়ছে চাহিদা কমে যাচ্ছে, দাম যেই কমছে চাহিদা বেড়ে যাচ্ছে, দাম বাড়লে চাহিদা কমে যাচ্ছে, দাম কমলে চাহিদা বেড়ে যাচ্ছে, তবেই এটা নিচে ডান দিকে আসছে। এই যে বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে একটা নিচে ডান দিকে নেমে যাচ্ছে, এটাকে বলে ঋণাত্মক রেখা। তো চাহিদা